এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি, এদের সাথে কারা থাকে? আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? আমার কথা হচ্ছে, এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই। মাননীয় স্পিকার, এটাই প্রশ্ন, কোন বাংলাদেশ আমরা চাই? দিন রাত পরিশ্রম করে মাত্র 14 বছরের মধ্যে যে বাংলাদেশ আমরা উন্নত করেছি, আজকে বাংলাদেশ বলেছিলাম যে দিন বদলের সনদ, ঠিকই বাংলাদেশ পাল্টে আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর তখন এই ধরনের ধ্বংসযজ্ঞ। মাননীয় স্পিকার, আর বক্তব্য দেওয়ার আমার মানসিকতা নেই, কারণ এই রকম দৃশ্য, যারা জজের বাড়িতে আক্রমণ করে, এটা ওদের অভ্যাস। এর আগে চিফ জাস্টিসের দরজায় লাথিও মেরেছে বিএনপি নেতারা। পুলিশের উপর এরকম হামলা, অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সে আক্রমণ, আর কি বিভৎস দৃশ্য! পুড়িয়ে মানুষ হত্যা শুধু না, মনে হচ্ছে গোটা দেশটাকে এরা ধ্বংস করবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি শুধু আমাদের মাননীয় সংসদ সদস্য আজকে সবাই যার যার জায়গায় যাবেন, আর এই দেশবাসীর কাছে আমার এই আহ্বান যে দেশবাসীর কাছে আমি এটাই জানতে চাই, কোন বাংলাদেশ চান তারা? এই সন্ত্রাসী, এই জঙ্গি, এই অমানুষগুলি, এদের সাথে কারা থাকে? আর তাদের সাথে বসা, এই জানোয়ারদের সাথে বসার কথা কারা বলে? আমার কথা হচ্ছে, এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই, ওদের সে ধর্মও নাই। মাননীয় স্পিকার, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো, এবং সৃষ্টি যে করেছে, সেই জিয়াউর রহমান তো আমার বাবা মা ভাই বোন সব হত্যার সঙ্গেই তো জড়িত। আর খালেদা জিয়া, তারেক জিয়া তো আমাকেই বারবার হত্যার চেষ্টা করেছে। আমার আওয়ামী লীগের হাজার হাজার 21,000 নেতাকর্মী হত্যা করেছে। আর তারপরে সাধারণ জনগণ আজকে কোন অবস্থায় তারা দেশকে নিতে চায়? নির্বাচন হয়েছিল দীর্ঘ এই 2009 সাল থেকে এই পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ছিল বলে আজকে দেশ এগিয়ে গেছে, আর সেটাকেই ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে। কাজে আমি দেশবাসীর কাছেই আহ্বান জানাই যে তারা কোন বাংলাদেশ চায়, এই ধ্বংসের স্তূপ নাকি উন্নত বাংলাদেশ? তাদের জীবন মান যে উন্নত হয়েছে সেটা ধরে রাখতে চান? সেটা ধরে রাখতে হলে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সেটা থাকবে। নৌকা মার্কা ভোট দিয়েছে, নৌকা মার্কাই পারবে উন্নত জীবন দিতে, আর এরা ধ্বংসই দিতে পারবে। কারণ এরা তো আসলে স্বাধীনতাও চায় না, মানুষের কল্যাণও চায় না। এটা হলো বাস্তবতা। মাননীয় স্পিকার, আমি শেখ হাসিনা, গোপালগঞ্জ 3, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, এই মহান সংসদে কার্যপ্রণালী বিধির 147 বিধির আওতায় সাধারণ আলোচনার জন্য একটি প্রস্তাব পেশ করার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পেশ করুন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছ থেকে আরও অনুমতি নিচ্ছি। আমি এই প্রস্তাবটা উত্থাপন করছি, তো তার পূর্বে আমি কিছু ভূমিকা হিসেবে কিছু বক্তব্য করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি। এই মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ বিশেষ অধিবেশন আহ্বান করেছে, এবং এই বিশেষ অধিবেশন আহ্বান করার এই উদ্যোগ নেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই বিশেষ সভা যারা কাজ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ পূর্বেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে মুজিব বর্ষ উপলক্ষে তার স্মারক বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কার্যক্রম এবং জাতীয় সংসদে এবং আমাদের স্বাধীন বাংলাদেশের তিনি যেভাবে সৃষ্টি করেছেন এবং পার্লামেন্টে কীভাবে কাজ করেছেন, সমস্ত বিষয়গুলি অত্যন্ত চমৎকারভাবে
সেজন্য সংসদের সকল সদস্যের পক্ষ থেকে আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ তিনি চমৎকারভাবে তার বক্তব্য উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, একটি দেশ, একটি জাতি, সেই জাতিকে একটি আত্মপরিচয় দেওয়া এবং একটি রাষ্ট্র সৃষ্টি করা, এটা একটা কঠিন কাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ টুঙ্গিপাড়া, সে সময় একটা অজপাড়া ছিল, গোপালগঞ্জ ফরিদপুর জেলার একটি মহকুমা ছিল, সেখানেই তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ লুৎফর রহমান, মাতা শেখ সাহেরা খাতুন। তারা তার ছেলেকে এমনভাবে লালন পালন করেছিলেন যে একটা দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়া বা মানুষের প্রতি কাজ করা, মানুষের জন্য, মানুষের মঙ্গল চিন্তা করা, এটার জন্য জন্ম থেকেই তিনি সে শিক্ষা পেয়েছিলেন। এবং তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া একটা স্কুল, টুঙ্গিপাড়া গেমাডাঙ্গা স্কুল, যে স্কুলটা আমাদের এই বংশ লোকরাই তৈরি করে, আমাদের পূর্বপুরুষরাই তৈরি করে, সেখানে প্রথমে প্রাথমিক পড়েন। এরপর গোপালগঞ্জে তিনি পড়াশোনা করেন, মিশন স্কুলে থেকে ম্যাট্রিক পাস করেন এবং কলকাতা ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিব ভর্তি হন এবং সেখান থেকে বিএ পাস করেন। তারপর সেইখানে পড়াকালীন সময়ে তিনি কিন্তু পাকিস্তান সৃষ্টির আন্দোলন করেন। আর তিনি যখন স্কুলে পড়তেন তখন থেকেই এটা মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে তুলে ধরেছেন যে দরিদ্র ছাত্রদের সহযোগিতা করবার জন্য তিনি নানাভাবে উদ্যোগ নিয়েছেন যখন তিনি স্কুলে পড়তেন। অর্থাৎ একটা গ্রামে মানুষের যে দুঃখ কষ্ট, সেগুলো গ্রামে থাকা অবস্থায় দেখে সেখান থেকেই কিন্তু মানুষের জন্য কিছু করা, এই যে চিন্তা, এই যে অনুভূতিটা, সে অনুভূতিটাই তার পরবর্তী জীবনে আমি মনে করি যে একটি রাষ্ট্র সৃষ্টি বা একটি জাতিকে আত্মপরিচয় দেওয়ার যে চেতনাটা, সেটাই তিনি পেয়েছিলেন। তিনি তার ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পর্ক হয় এবং স্কুলে পড়াকালীন সময় যখন গোপালগঞ্জে একে ফজলুল হক এবং হোসেন শহীদ সহদী সাহেব যান, তখন থেকে তাদের যে পরিচয় এবং পরবর্তীকালে হোসেন শহীদ সহদীর সঙ্গে তার যে সম্পর্কটা, সেটা অক্ষুণ্ণ থাকে এবং যার ফলে ধীরে ধীরে তিনি নিজেকে গড়ে তোলেন। পাকিস্তান সৃষ্টির যে একটা ইতিহাস আমরা যদি দেখি, সেখানে কিন্তু আসলে পাকিস্তান নামে এখন যে দেশটা আছে তাদের কতটুকু অবদান সেটা আমরা জানি না, কিন্তু পাকিস্তান সৃষ্টির পিছনে আমাদের পূর্ববঙ্গের লোকদের যে অবদান রয়েছে, হোসেন শহীদ সহদী, আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সহদী সহ তাদের যে অবদান রয়েছে, এটা অনস্বীকার্য। কিন্তু পাকিস্তান নামের রাষ্ট্রটি হবার পর বাঙালিদের উপরে যে অত্যাচার নির্যাতন শুরু হলো, শোষণ শুরু হলো, তারই বিরুদ্ধে তিনি প্রতিবাদ শুরু করেন। কারণ ইসলামিয়া কলেজ থেকে তিনি বিএ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেই সময় আমাদের বাংলা ভাষায় কথা বলার অধিকারটা কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলে। তার বিরুদ্ধেই তিনি প্রথম সংগ্রাম শুরু করেন এবং সেখানে মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য তিনি পদক্ষেপ নেন। এবং সেই সময় যখনই বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা তৈরি করবার সিদ্ধান্ত আসে এবং সেই সময় কিন্তু ছাত্র সমাজকে নিয়ে তিনি আন্দোলন শুরু করেন এবং ছাত্রলীগ নামে একটি সংগঠনও তিনি গড়ে তুলেছিলেন। 48 সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ তিনি গঠন করেন। সেই দলে 10 দফা কর্মসূচি ছিল। এই 10 দফা কর্মসূচিও কিন্তু তার মূল দাবি ছিল বাংলা ভাষায় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া এবং অন্যান্য আরও রাজনৈতিক দল যেমন তামাদ্দুন মজলিস এবং অন্যান্য দলকে নিয়েই এই আন্দোলন শুরু। সেই আন্দোলনের পথ বেয়েই কিন্তু মূলত আমাদের এই ভূখণ্ডের মানুষের যে একটা আলাদা সত্তা আছে, আলাদা ভাষা আছে, আলাদা সংস্কৃতি আছে, সেই চেতনায় তিনি কিন্তু স্বাধীন একটা রাষ্ট্র গড়া এবং স্বাধীন একটি জাতি গড়ে তোলা, সেই চিন্তাটা
তার মাথায় আসে এবং সেভাবে তিনি তার সমস্ত কার্যক্রম শুরু করেন। জাতির পিতা সবসময় মানুষের কথাই চিন্তা করতেন। তিনি 52 সালে সেই সময় যখন আন্দোলনটা শুরু করেন 48 সাল থেকে 52 সাল পর্যন্ত, আসলে 48 সালে ওই সময় 48 থেকে 49 পর্যন্ত আমরা যদি দেখি, পাকিস্তান নামে রাষ্ট্র হওয়ার 7-8 মাসের মধ্যেই প্রায় 3বার তিনি গ্রেপ্তার হন, যেটা তার অসমাপ্ত আত্মজীবনীতে সে কথাটা উল্লেখও করেছেন। অর্থাৎ জনগণের কথা বলতে যেয়েই কিন্তু তাকে বারবার এই ধরনের নির্যাতনের শিকারও হতে হয়েছে, কিন্তু কখনো তিনি মাথা নত করেননি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করতে গিয়ে এবং ভাষা আন্দোলন, এই দুটি বিষয়ে তিনি যখন আন্দোলন করেন তাকে গ্রেপ্তার করা হয় এবং সেখানে ঢাকা ইউনিভার্সিটি অনেক ছাত্রকেই গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তাদের একটা ফাইন করা হয়েছিল, 15 টাকা দিতে হবে এবং মুচলেখা দিতে হবে, আর কোনো রাজনীতি করবে না। মোটামুটি সবাই এই মুচলেখা দিয়েই ছাত্রত্ব ফিরে পায়। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা ছিল যে আমি কোনো অন্যায় করিনি, তা আমি মুচলেখা দেওয়া মানে বা আমার উপরে যে ফাইন ধরনটা দেওয়া মানে হলো অন্যায়কে স্বীকার করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার পিতা প্রস্তাব করেছেন যে তাকে বিলাতে পাঠিয়ে পড়াশোনা করাবেন, কিন্তু তিনি সেটা যেতে রাজি হননি, কারণ তখন তিনি এই দেশের মানুষের মুক্তি এবং এই যে ভাষা আন্দোলন থেকে শুরু করে তিনি তার ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। কারণ যখন ইসলামিয়া কলেজে পড়তেন সেই সময় দুর্ভিক্ষের সময় তিনি রিলিফের কাজ করেন, যখন দাঙ্গা বাঁধে সেই দাঙ্গার সময়ও তিনি দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের সাহায্য করেন, অর্থাৎ মানবতার সেবা করা, এটাই তার ভিতরে সবথেকে বেশি আমরা দেখেছি। তবে একটা বিষয়ে তিনি একটা জিনিস সবথেকে বড় জিনিস যে শিক্ষাটা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। আমরা তার লেখা যে অসমাপ্ত আত্মজীবনী সেখানেই আমরা পাই, সেই লেখা বই থেকে, সেখানে তিনি লিখেছেন যেটা তার রাজনৈতিক জীবনের শুরু। সে শুরুর সময় তার পিতা শেখ লুৎফর রহমান তাকে একটা কথা বলেছিলেন এবং এ বিষয়ে তিনি লিখেছেন, আমি কোট করছি, আব্বা আমাকে এই সময় একটা কথা বলেছিলেন যে বাবা, রাজনীতি করো, আপত্তি করব না, তবে লেখাপড়া করতে ভুলিও না, লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না। আর একটা কথা মনে রেখো, সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস থাকলে জীবনে পরাজিত হবে না। একথা কোনোদিন আমি ভুলি নাই। আনকোট। এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনীর পৃষ্ঠা 21। মাননীয় স্পিকার বিদ্যার শিক্ষার কথা বলেছেন আর সেই সাথে তার কাজ, এবং যেটা বলছে সত্যি তিনি কোনোদিন সেটা ভোলেন নাই, এবং যে কাজটা তিনি করেছেন সেটা আন্তরিকতার সাথেই তিনি কিন্তু এই পদক্ষেপগুলি নিয়েই কিন্তু যে সাফল্য নিয়ে এসেছিলেন, সেই সাফল্যেই কিন্তু আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীন রাষ্ট্র তিনি আমাদের এনে দিয়েছেন। মাননীয় স্পিকার, মূলত আমি আসলে আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল, তা মহামান্য রাষ্ট্রপতির ভাষা এত চমৎকারভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীটা সামনে নিয়ে আসা হচ্ছে, যে কারণে আমি মনে করি যে এত দীর্ঘ বক্তৃতা আমি যখন সমাপ্য তখন বলবো, আমি শুধু এইটুকু বলবো যে একটা মানুষ কত স্যাক্রিফাইস করতে পারে। 54 সালে তিনি মন্ত্রী হলেন, এরপর আবার যখন সভাপতি সাহেব প্রধানমন্ত্রী হলেন, তারপর তিনি যখন আবার 56 সালে মন্ত্রী হয়েছিলেন, 57 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হলো, তিনি কিন্তু মন্ত্রিত্বের থেকে পদত্যাগ করলেন সংগঠন গড়ে তোলার জন্য। কারণ সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে সংগঠন ছাড়া কোনো
লক্ষ্যে পৌঁছানো যায় না। সেই কারণে তিনি কিন্তু মানুষ সংগঠন ছেড়ে মন্ত্রিত্ব দেয়, তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এই সংগঠনটাকে গড়েই তুলেছিলেন যাতে তিনি মানে বাঙালির জন্য কাজ করতে পারেন। এবং আমরা যদি তার জীবনের ধারাবাহিকতা দেখি যে কতবার তিনি গ্রেপ্তার হয়েছেন। যখন ছাত্র ছিলেন তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে সেই গোপালগঞ্জ স্কুলে সে 1938 সালেও তিনি একবার গ্রেপ্তার হন। এবং সবথেকে বড় কথা যে তার পিতা সবসময় তাকে সমর্থন দিতেন, কারণ তার ছেলে যে অন্যায় করে না, যেটা করে তিনি যে ন্যায্য কাজটা করেন সেটা তিনি সবসময় সমর্থন এবং সহযোগিতা করেছেন। 11ই মার্চ 1948 সাল ভাষা আন্দোলনের একটা দিন ধার্য করা হয়। সেই দিন পিকেটিং করতে যেয়ে সচিবালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং 15 মার্চ তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পরই আবারও তিনি আন্দোলন শুরু করেন। সে সময় 19 এপ্রিল 1948 সাল, আবার জুলাই মাসে তিনি গ্রেপ্তার হন। আবার জুলাই মাসে 1949 সালে তিনি মুক্তি পান। তো আবার 1949 সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন। 27 ফেব্রুয়ারি 52-তে যেয়ে তিনি মুক্তি পান। এর মাঝে কিন্তু আবার অক্টোবরে আবার একটা অল্প কিছুদিনের জন্য তিনি বন্দী হয়েছিলেন। 11ই অক্টোবর 1958 সাল যখন আইয়ুব খান মার্শাল ল জারি করেছিল, 7ই অক্টোবর এবং 11ই অক্টোবর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং গ্রেপ্তার দেখানো হয় অবশ্য অফিসিয়ালি 12ই অক্টোবর, কিন্তু 11 তারিখে বঙ্গবন্ধুকে বাসা থেকে নিয়ে যায়। কাজ তখন তিনি যে বন্দী হন 7ই ডিসেম্বর 1960 সাল তিনি মুক্তি পান এবং তখন রাজনীতি নিষিদ্ধ এবং ঢাকার বাইরে যেতে পারবেন না, গেলে পরে তাকে মানে দিয়ে থানায় জানিয়ে যেতে হতো, এইরকম একটা অবস্থা হলো। এরপরে আবার 62 সালে তিনি গ্রেপ্তার হন। 6 ফেব্রুয়ারি 1962 সালে গ্রেপ্তার হন এবং 18 জুন 1962 সালে মুক্তি পান। এরপর আবার 1964 সালে তখন আইয়ুব খান রাষ্ট্রপতি নির্বাচন করছে, বিরোধী দলের সর্বদলীয় প্রার্থী মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্নাকে নিয়ে তখন রাষ্ট্রপতি প্রার্থী করে যখন তিনি মানে সারা বাংলাদেশ ঘুরছেন, ঠিক নির্বাচনের কয়েকদিন আগেই 64 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। এরপর 65 সালেও আরেকবার তিনি গ্রেপ্তার হয়েছে। তো অনেক সময় গ্রেপ্তার হয়েছেন, হয়তো থানায় নিয়ে গেছে বা আবার জামিন পেয়ে গেছেন, সাথে সাথে মুক্তি পেয়ে গেছে, যার জন্য অনেক সময় কারাগারে সেই রেকর্ডগুলি পাওয়া যায় না, কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছে এটা তার নিজের বইয়েও লেখা আছে। এরপর আপনি জানেন যে 66 সালে উনি 6 দফা দিলেন। 1966 সালে যে 6 দফা, সেই 6 দফা দাবিটা এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ লুফে নিয়েছিল যে তাদের মুক্তির সনদ বলে কোনো দাবি কোনোদিন এত অল্প সময় এত জনপ্রিয়তা অর্জন করে না। কিন্তু এই 6 দফা নিয়ে তিনি যেখানেই মিটিং করতে গেছেন সেখানেই প্রত্যেকটা বক্তৃতার পর একবার করে তাকে গ্রেপ্তার করা হতো এবং এ পর্যন্ত তিনি যে গ্রেপ্তার হচ্ছে সবই কিন্তু তার বক্তৃতার কারণে, যখনই বক্তৃতা দিচ্ছেন তখনই গ্রেপ্তার করছে। কাজে সেখানেও তাকে মানে তিনি 6 দফা দিলেন, এরপর 8বার তাকে গ্রেপ্তার করা হলো। যশোর, পাবনা, চিটাগাং, যখন যেখানে গেছেন, সিলেট, একটা বক্তৃতা দিয়ে আরেক জায়গায় গেছেন, অমনি তার বিরুদ্ধে ওয়ারেন্ট, সেখানে গ্রেপ্তার, আবার ওই একদিন আবার জামিন। এরপরে 8ই মে তাকে যখন গ্রেপ্তার করে আর কিন্তু ছাড়েনি, তখন কারাগারে বন্দি এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন তিনি বন্দি অবস্থায়, ওই বন্দি অবস্থায়ও আবার নতুন নতুন মামলা দিয়েছে, আবার গ্রেপ্তার দেখিয়েছে। ঠিক এইভাবে তার উপর যে অত্যাচার জুলুমগুলি চলছিল সেই কথাগুলিও কিন্তু তার অসমাপ্ত আত্মজীবনীতে আছে। সেখানে কারাগারে বন্দি থাকা অবস্থায় যে নতুন নতুন মামলা দিয়ে গ্রেপ্তার করা
হচ্ছিল উনি কিন্তু বন্দি, তারপর ওনার মধ্যে মামলা, আবার ওখানেই গ্রেপ্তার। সেখানে তিনি একটি কথা কারাগারে রোজ রামচাঁদ ডায়েরিতে লিখেছেন, আমিও এটাও কোট করি। তিনি লিখেছেন, কোড, সাগরে শয়ন যার শিশিরে কি ভয় তাঁর, আনকোড। মানে এত মামলা, এত অত্যাচার, তিনি তখন মানে বলছেন যে এটা আমার ভয় কি সে। ঠিক তার পরপরই আবার দেখা যায় 1966 সালে তিনি আরও লিখেছেন। এটা হচ্ছে আপনার, আমি আগে যেটা বললাম কারাগারে রোজ রামচাঁদ, সেখানে পৃষ্ঠা 2008-এ এই কথাটা আছে। তো কারাগারে রোজ রামচাঁদ তিনি আরও এক জায়গায় লিখেছেন, 1967 সালের 20 মার্চ পল্টন ময়দানে আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তৃতা দানের অভিযোগ, যারা আফসারউদ্দিন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জেল গেটের অভ্যন্তরে কোর্ট করে আমার বিচার করেন এবং আমাকে পাকিস্তান দেশ রক্ষা আইনের 47 ধারা বলে 15 মাস বিনাশ্রম কারাদণ্ড দেন, আনকোট। এটা কারাগারে রোজ রামচাঁদ, পৃষ্ঠা 230। কারাগারে ছিলেন, সে কারাগারেও আবার তাকে গ্রেপ্তার দেখানো হয়। অর্থাৎ তিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন, আর বারবার এই জুলুম অত্যাচার চলছে, কিন্তু তিনি তো একটা আদর্শ নিয়েই রাজনীতি করতেন। তিনি যখন 54 সালে চীন ভ্রমণে যান, 1952 সালে তিনি চীন ভ্রমণে যান, তো সেই ভ্রমণ কাহিনীটা আবার উনি লেখেন 1954 সালে তিনি যখন কারাগারে বন্দি, সেই সময় তার ওই নয়া চীন লেখাটা, সেই খাতাটা আমরা যেটা পেছনে নয়া চীন লেখা ছিল, তো ওখানে চীন ভ্রমণ করেন, সেই সময় ওখানে লেখেন। তো ওখানেও তিনি কতগুলি কথা লিখেছেন, আমি সেটাও একটু উল্লেখ করতে চাই। আমি কোট করছি, বঙ্গবন্ধু শেখ মুজিবের উক্তি, কোট, আমার মতে ভাত কাপড় পাবার ও আদায় করে নেবার অধিকার মানুষের থাকবে, সাথে সাথে নিজের মতবাদ প্রচার করার অধিকারও মানুষের থাকা চাই, তা না হলে মানুষের জীবন বোধহয় পাথরের মতো শুষ্ক হয়ে যায়, আনকোট। আমার দেখা নয়া চীন, পৃষ্ঠা 119। এটা লিখেছিলেন 1954 সালে। তিনি যে শুধু রাজনীতির কথা লিখেছেন তা না, এই নয়া চীন বইটিতে নারী ক্ষমতায়নের কথাও কিন্তু তিনি সবসময় বলে গেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি একটু কোট করি, তিনি লিখেছেন, কোট, পুরুষ ও মেয়েদের খোদা সমান শক্তি দিয়েই সৃষ্টি করেছে, সুযোগ পেলে তারাও বৈজ্ঞানিক, ঐতিহাসিক, ডাক্তার, যোদ্ধা সকল কিছুই হতে পারে, আনকোট। আমার দেখা নয়া চীন, পৃষ্ঠা 19। অর্থাৎ না, রাজনীতি শুধু রাজনীতির স্বার্থে না, তিনি সমাজের সর্বস্তরের মানুষ, এদেশের কৃষক, শ্রমিক, এদের সাধারণ মানুষ সকলের কথাই কিন্তু তিনি বলে গেছেন। এবং তার স্বাধীনতার যে মূল লক্ষ্যটা ছিল বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এবং সেই ক্ষেত্রে তিনি বলেছেন, আমি তার আরেকটি কোড এখানে উল্লেখ করতে চাই, কোড, আমরা একটা আদর্শের জন্য সংগ্রাম করেছি, আমার সরকারের নীতি হচ্ছে স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাধারণ মানুষ আর মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, তাই স্বাধীনতার সুফল তারা যেন ভোগ করতে পারে, অবশ্যই তার নিশ্চয়তা বিধান করতে হবে, আনকোট। এটা 1 ফেব্রুয়ারি 1972 তিনি একটা ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি কথা বলেছিলেন এবং তার বক্তব্যে সবসময় বলতেন যে তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান, সেই জন্যই তিনি রাজনীতি করেন। কাজে তার রাজনীতির আদর্শটাই ছিল বাঙালি জাতিকে ঘিরে। বাঙালি জাতি যারা না ডাকে সারা দিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, স্বাধীনতা অর্জন করেছে, এবং তিনি যে এই সংগ্রামটা করে গেছেন, দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র নিয়ে এসছেন, কিন্তু সেই রাষ্ট্র কীভাবে করবেন, কি করবেন, সেই বিষয়গুলি তিনি বারবার সেটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি আরেকটা কোট করতে চাই, ভিক্ষা নিয়ে কোনো দিন
কেউ সম্মান নিয়ে বাস করতে পারে না। আমি আমার 7.5 কোটি লোককে সারা জীবনের জন্য ভিক্ষুকের জাত করতে চাই না। আমি চাই একটি স্বয়ংসম্পূর্ণ দেশ, একটি শোষণহীন দেশ, যে দেশে মানুষ খাবে, সুখে বাস করবে। আনকোড। এটা 27 সেপ্টেম্বর 1973 সাল এই একটা জনসভায় তিনি ভাষণ দিয়েছিলেন। এটা কিশোরগঞ্জের ভৈরবে জনসভা হয়। সেই জনসভার ভাষণে তিনি এই কথাটা বলেছিলেন এবং তিনি সবসময় এটা বলতেন যে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তো বাংলাদেশটাকেও আমরা বঙ্গবন্ধুর সেই আদর্শ নিয়েই আমরা গড়ে তুলতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। দুর্ভাগ্য আমাদের, মাননীয় স্পিকার, সেটা হলো আমাদের জীবনে এই 15 আগস্ট যদি না হতো তাহলে বহু আগে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে পারত। জাতির ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল, কারণ এই বাঙালি জাতিকে নিয়েই তো তিনি যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন, স্বাধীনতা এনেছেন। তাই তিনি সেই আত্মবিশ্বাস নিয়েই চলতেন এবং সেখানে তিনি সবসময় একটা কথাই বলেছেন। আমি সেখানে আরেকটা কোট করতে চাই, এই বাংলায় সম্পদের অভাব নেই, কিন্তু তার সদ্ব্যবহারের জন্য সময়ের প্রয়োজন। আমরা যদি বাংলার সম্পদ বাংলার মাটিতে রাখতে পারি, সমাজতান্ত্রিক বিলিভ বন্টন ব্যবস্থা সুনিশ্চিত করতে পারি এবং সকলে মিলে কঠোর পরিশ্রম করে কলে কারখানায় খেতে খামারে উৎপাদন বাড়াতে পারি, তবে ইনশাল্লাহ আমাদের ভাবি বংশধরদের শোষণমুক্ত, সুখী ও সমৃদ্ধশালী এক ভবিষ্যৎ উপহার দিতে পারবো। আনকোট। 15ই ডিসেম্বর আমাদের 16ই ডিসেম্বর আমাদের মানে জাতীয় দিবস, বিজয় দিবস। সে বিজয় দিবস উপলক্ষে 15ই ডিসেম্বর তিনি যে ভাষণটা দিয়েছেন 1974 সালে, সেই ভাষণে তিনি এই কথাটাগুলি বলেছিলেন। অর্থাৎ শুধু তিনি স্বাধীনতাই দেননি, আর্থসামাজিক উন্নয়নের জন্য যে একটা কর্মসূচি তিনি নিয়ে এসেছিলেন এবং একটাই ছিল যে কীভাবে দেশটাকে তিনি গড়ে তুলবেন এবং বাঙালি জাতিকে একটা মর্যাদাশালী জাতি হিসেবে গড়ে তুলবেন। মাননীয় স্পিকার, আমাদের সবথেকে দুর্ভাগ্য যে বারবার গ্রেপ্তার হয়েছেন, কারাগারে ছিলেন। আমরা তো সন্তান হিসেবে একটানা 2 বছরও বাবার স্নেহ ভালোবাসা পাইনি। দেখা হয়েছে বন্দিখানায়, 66 সালে গ্রেপ্তার করেছে, সেই কারাগার থেকেই আবার 68 সালে সেখান থেকে বন্দি করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা। তবে ছাত্র জনতার তীব্র আন্দোলনে আইয়ুব খান বাধ্য হয়েছিল সেই মামলা প্রত্যাহার করতে। 1969 সালের 21শে ফেব্রুয়ারি সেই মামলা প্রত্যাহার করে 22শে ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুকে মুক্তি দেয়, মুক্তি দিতে বাধ্য হয় আর কি। এবং এরপর আইয়ুবের পতন হয়, আসে ইয়াহিয়া। 70 নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে আরও 20টি রাজনৈতিক দলের একটি জোট ছিল, তারা অংশগ্রহণ করে। তাদের ধারণা ছিল কেউ আওয়ামী লীগ কখনো জিততে পারবে না। কিন্তু গোটা পাকিস্তানে আওয়ামী লীগ যখন মানে সংখ্যাগরিষ্ঠ আসন পেল, তখন আর ক্ষমতা হস্তান্তর হলো না। তখনই তিনি অসহযোগ ডাক দিলেন তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে সেই ভাষণের প্রতিটি লাইনই স্বাধীনতার প্রস্তুতি, যুদ্ধ, সংগ্রাম পরিষদ গড়ে তোলা, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হওয়া, শত্রু মোকাবেলা করা, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা এবং সব কথাই কিন্তু সেখানে তিনি একটা নির্দেশনাই দিয়ে গেছেন। এবং তার সেই ঐতিহাসিক উক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, যে ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্যে স্থান পেয়েছে, কিন্তু সেই ভাষণও 15ই আগস্টের পর নিষিদ্ধ হয়ে গিয়েছিল। এটাই হলো আমাদের দুর্ভাগ্য যে সেটাও নিষিদ্ধ। একসময় ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম সম্পূর্ণ মুছে ফেলা হয়েছিল। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে তার যে সংগ্রামের ইতিহাস, সেটা একেবারেই মুছে ফেলা হয়েছিল। তার নিজের লেখা বই
অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ রামচা, নয়াচিন, এবং আরেকটা বইও বের হবে স্মৃতিকথা, সেটাও আমি প্রস্তুত করছি, সে ডায়েরিতে লেখা আছে। আর সেই সাথে সাথে তার বিরুদ্ধে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্টগুলি, সেই রিপোর্ট থেকে কিন্তু ইতিহাস বের হয়ে আসে। কিন্তু এত কিছু কষ্ট করে যিনি স্বাধীনতা এনে দিলেন, সেই স্বাধীন দেশটাকে যখন তিনি গড়ে তুলছিলেন, মাত্র 3.5 বছর সময় পেয়েছেন। এই 3.5 বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সব কিছু তো করে দিয়েছিলেন। প্রায় 140টা দেশের স্বীকৃতি আদায় করেন। ওই 72 সালে আমরা কমনওয়েলথের সদস্য পদ পাই, 74 সালে আমরা জাতিসংঘের সদস্য পদ পাই, IMF-এর সদস্য আমরা হই 72 সালে, আন্তর্জাতিক OIC-র সদস্য পদ আমরা পাই 74 সালে। ঠিক এইভাবে প্রত্যেকটা আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ আমরা পেয়ে যাই। এটা কেন পেয়েছিলাম? একটাই কারণে, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং তার দেশপ্রেম, দেশের জন্য তার যে আত্মত্যাগ, সেটা বিশ্ব স্বীকৃতি দিয়েছিল। সেই জন্য এত দ্রুত সময়ের মধ্যে আমরা এতগুলি স্বীকৃতি পাই এবং এতগুলি সুযোগ পাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, 10ই জানুয়ারি ভাষণটা শুনে কথা মনে হচ্ছিল তিনি বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে, কিন্তু দেখা গেল উনি এত কষ্ট করে এসে এই যে তিনি যখন 25শে মার্চ যখন গণহত্যা শুরু করে পাকিস্তানের হানাদার বাহিনী, 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে দিলেন। এরপর সে যুদ্ধে আমরা বিজয় অর্জন করলাম, তাকে গ্রেপ্তার করে পাকিস্তান কারাগারে রাখা হলো। সেখানে তাকে কি খেতে দিত, কোথায় থাকতে দিত, কী অবস্থায় রাখতো, তিনি তো কোনোদিন তার কষ্টের কথা আমাদের বলেননি। আমরা জিজ্ঞেস করলে আমাদের জানতে দেননি। আমার ছোটো বোন রিহানা বারবার জিজ্ঞেস করতো, শুধু বলতো এটা তুই শুনিস না, শুনলে সহ্য করতে পারবি না, বাস এইটুকু শুধু বলছে, যেটা শুনতে চাস না, শুনলে সহ্য করতে পারবি না। তাহলে মাননীয় স্পিকার, আপনি বুঝতে পারেন যে সেখানে কী নির্যাতনের মধ্যে, কী কষ্টের মধ্যে দিয়ে তাকে দিন কাটাতে হয়েছে। তারপরে তার কবর করে তাকে এখান তো তাকে ফাঁসির অর্ডারই দিয়ে গেছে। যাও, তিনি আমাদের মাঝে ফিরে এসেছিলেন, চেয়েছেন এই বিধ্বস্ত বাংলাদেশটা গড়ে তুলতে। দুর্ভাগ্য, 75-এ তাকে হত্যা করা হলো নির্মমভাবে, কত অপবাদ দিয়ে, কত মিথ্যা প্রচার চালিয়ে, কত কিছু বলে, এবং তার মৃত্যুর পরে কত রকমের মিথ্যা অপপ্রচার। ইতিহাস আসলে মুছে ফেলা যায় না, ইতিহাসও প্রতিশোধ নেয়। আজকে সেই নাম আর কেউ মুছতে পারবে না, ইতিহাসও মুছতে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। মাননীয় স্পিকার, এটা সৌভাগ্য 2020 সাল আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, এই পার্লামেন্টে আমরা আছি। অথচ 75 15ই আগস্ট শুধু রাষ্ট্রপতি হিসেবে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে হত্যা করেছে তা তো না, তার পরিবারের একটা সদস্য যেন বেঁচে না থাকে। আমার ছোট 10 বছরের ছোট ভাইটিও তো রেহাই পায়নি। আমরা 2টি বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, তাও তো আমাদের আসতে অনেক বাধা ছিল। যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সহায়ক, এবং বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আমি ফিরে এসেছি, সরকার গঠন করার সুযোগ পেয়েছি, জনগণ সেই সমর্থনটা দিয়েছে বলেই আজকে আমরা তার জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারছি, যখন আওয়ামী লীগ সরকার আছে। এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সালে আমরা উদযাপন করব। কাজে আমরা মুজিব বর্ষ উদযাপন করে এই জাতীয় সংসদে আজকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য যে প্রস্তাব, সে প্রস্তাবটা আমি এখনই পড়ে শোনাবো, একটু উত্থাপন করবো। কাজে এটা আমি মনে করি যে এটা একটা, হ্যাঁ, আমি নিজেও তো বাংলাদেশে আসার পর বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু আমি মনে করি যে আল্লাহ মানুষকে একটা কাজ দেয়, সেই কাজটা না শেষ সম্পন্ন হওয়া পর্যন্ত বোধহয় আল্লাহ রক্ষা করে। আর আমাকে রক্ষা করেছে আল্লাহ এবং আমার দলের নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে। তো জাতির পিতা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার যে আদর্শ, তিনি যে কথাগুলি বলে গেছেন, যার প্রতিটি কথা, প্রতিটি লাইন আমাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ, আমাদের যে কত শেখার,
কিন্তু ওই যে আমি বললাম যে 10ই জানুয়ারি ওই কষ্ট করে এসে তিনি যখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বললেন, সেই ঐক্যবদ্ধ তো থাকতে পারে নাই। তাকে এই বাংলাদেশে যাদেরকে তিনি গভীরভাবে ভালোবাসতেন, ডেভিড ফ্রস্টের ইন্টারভিউতে তিনি বলেছিলেন, জিজ্ঞেস করেছিল যে তোমার কোয়ালিফিকেশানটা কী? বলছে আমার কোয়ালিটি একটাই, সেটা বাংলাদেশের মানুষকে ভালোবাসি। বলে তোমার ডিসকোয়ালিফিকেশান, আমি বাংলাদেশের মানুষকে আরও গভীরভাবে ভালোবাসি। তো যে মানুষ দেশের মানুষকে এত গভীরভাবে ভালোবাসে, সেই দেশের মানুষের হাতেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। যেখানে ফিডেল কাস্ট্রো তাকে সাবধান করেছিলেন, মিসেস গান্ধী বলেছিলেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে, সাবধান। উনি বলছেন না, এরা আমার দেশের ছেলে, এরা আমার সন্তানের মতো, তা আমাকে কেউ মারতে পারে না, আমি তাদের জন্য কাজ করি, তারা আমাকে কেন মারবে? তার একটা বিশ্বাস এদেশের মানুষের উপরে ছিল, কিন্তু তিনি এই বিশ্বাসঘাতকদের চোখে দেখে গেলেন, কিন্তু কারা পিছনে সে জানতে পারলেন না। এটাই দুর্ভাগ্য যে তার সেই বিশ্বাসটা বাঙালি জাতি রাখতে পারল না। এর জন্য অবশ্যই একটা মুষ্টিমেয় ক্ষুদ্র গোষ্ঠী, এদেশের জনগণ, আপামর জনগণ না। কারণ কর্নেল ফারুক বিবিসিতে একটা ইন্টারভিউতে বলেছে যে তিনি এতই জনপ্রিয় ছিলেন যে তার বিরুদ্ধে অনেক অপপ্রচার করেও তার জনপ্রিয়তা এতটুকু কমানো যায়নি, তাই তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না, এবং তারা তো আত্মস্বীকৃত খুনি। তারপরেও আজকে আবার সেই নাম মুছে গিয়েছিল, ফিরে এসেছে, এবং আমাদের সৌভাগ্য যে আমরা মুজিব বর্ষ উদযাপন করতে পারছি। জাতিপিতার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। এই পার্লামেন্টে মহামান্য রাষ্ট্রপতি চমৎকার ভাষণ দিয়ে গেছেন, ইতিহাসের অনেক কথা, অনেক না যাওয়ার কথা সবাই জানার একটা সুযোগ পেয়েছে। আমি মনে করি আমাদের অনেক মাননীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন, তাদেরও অনেক কথা বলার সুযোগ হবে, এবং এর মধ্য দিয়ে আমরা সেই মহান নেতার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। এবং তিনি আমাদের যে একটা আত্মপরিচয় দিয়েছেন, একটা রাষ্ট্র দিয়েছেন, এটাই তো সবথেকে বড় কথা। কিন্তু এই রাষ্ট্রটাকে আমরা সারা বিশ্বের কাছে তার যে স্বপ্ন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে আকাঙ্ক্ষা, আর সেই দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলব, এটাই আমাদের প্রতিজ্ঞা। এই নিয়েই আমরা চলব। সেই কথা বলেই মাননীয় স্পিকার, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার প্রস্তাবটা আপনার সামনে পেশ করছি। যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কার্যপ্রণালী বিধি 147(1) বিধি অনুসারে নিম্নোক্ত প্রস্তাবটি মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বিবেচনার জন্য পেশ করছি। সংসদের অভিমত এই যে 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি, বাঙালির অবিসংবাদিত মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। 1947-48 থেকে 1952-এর ভাষা আন্দোলন, 1954-এর যুক্তফ্রন্ট গঠন, 1966-এর 6 দফা, 1968-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, দীর্ঘ 24 বছরের সংগ্রাম আন্দোলনের পথ ধরে 1971-এ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে বজ্রকণ্ঠে ধ্বনিত হয়েছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধুর এ ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলার নিরস্ত্র জনগণ ঘরে ঘরে পাকিস্তানিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলেছিল। 26শে মার্চ 1971-এর প্রথম প্রহরে জাতির পিতা শেখ মুজিব
স্বাধীনতা ঘোষণা করেন। এরপর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ মহান শহীদ ও 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান লাভ করে। বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র, লাল সবুজের পতাকা ও সংবিধান। বঙ্গবন্ধু বিশ্বসভায় বাঙালিকে আত্মপরিচয় নিয়ে গর্বিত জাতিরূপে মাথা উঁচু করে চলার ক্ষেত্র রচনা করেছেন। স্বাধীনতার পর একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার জন্য মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন তিনি। সেই সময়কালে বাংলাদেশের উন্নয়নের সামগ্রিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু করেন তিনি। 2020 সালের জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন ও দর্শনের উপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হোক। আনকোট। মাননীয় স্পিকার, আমার এই নোটিশটি গ্রহণ করার জন্য আপনাকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সাথে মাননীয় সংসদ সদস্যদেরকেও আমার ধন্যবাদ যে তারা আলোচনা করবেন এবং আলোচনার মধ্য দিয়েই আমরা শ্রদ্ধা জানাবো আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ, জয়